আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেননি। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সৃষ্টি না হলে তামাম দুনিয়ার সৃষ্টি হতো না, যার জন্যই এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহর দুস্থ সকল নবীদের রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবে আমার আইডিতে আছেন, যারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছেন, ভাই ও বোনেরা, যারা মুসলমান আছেন, তাদেরকে লাইভের শুরুতেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। হঠাৎ করেই লাইভে চলে আসলাম। আগামীকাল কোর্টে আমাদের যে মামলাটি, সেই মামলাটির শুনানি আছে। আপনারা ইতিমধ্যেই যারা ওয়েবসাইট ব্যবহার করতে জানেন তারা কিন্তু অলরেডি ওয়েবসাইটে দেখেছেন এবং অনেকেই পোস্ট করেছেন, পোস্টে দেখেছেন। আর আরেকটি বিষয় নিয়ে আমি লাইভে আসলাম। কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যারা পুরাতন নেতা আছে, বয়স্ক, বৃদ্ধ, সেখান থেকে একজন ব্যক্তি আমার একটি পোস্টে কমেন্ট করেছে। গোলাপ বাবু নওগাঁ জেলার সভাপতি হিসেবে দীর্ঘদিন তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় কমিটিতেও তার পদ পদবি আছে। সে একটি কমেন্ট করেছেন আমার পোস্টে, এবং তার সাথে নাসের সাহেব কর্মচারী ইউনিয়নের মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তিনি কমেন্ট করেছেন। তার কমেন্টের পরিপ্রেক্ষিতে লাইভে আসা আপনাদের কিছু ইয়াং জেনারেশন যারা আছেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই লাইভটি। কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন। যদি কথাগুলো সঠিক সত্য হয়ে থাকে, কথাগুলো আপনার মনে হয় যে যুক্তিসঙ্গত, তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করতে কেউ কৃপণতা করবেন না, ভুল করবেন না। আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন বর্তমানে, তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যালুট জানাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম মারুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? তো যারা ইয়াং জেনারেশন আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা যারা ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ আছেন প্রত্যেকেই কিন্তু কমপক্ষে এসএসসি পাস। ইয়াং জেনারেশনের মধ্যে এসএসসি পাসের নিচে যদি থেকে থাকে অষ্টম শ্রেণী পাস, কিন্তু সে সত্যিই অষ্টম শ্রেণী পাস, এটা মিথ্যা না। সে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, তার বৈধ অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে সে এখানে চাকরি নিয়োগপ্রাপ্ত হয়েছে, চাকরিতে যোগদান করেছে, কমপক্ষে অষ্টম শ্রেণী। এবং এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার্স পাশেও বর্তমান গ্রাম পুলিশ সদস্যরা আপনারা আছেন। আপনার চিন্তা, আমাদের চিন্তা, ইয়াং জেনারেশনের যারা শিক্ষিত তাদের চিন্তা, আর সেই বৃদ্ধ যারা দীর্ঘদিন এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কর্মচারী ইউনিয়ন নামক একটি কমিটি গঠন করে তারা গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের নাম করে এতদিন পর্যন্ত তারা কর্মচারী ইউনিয়নের নাম করে এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের নাম করে গ্রাম পুলিশের মাথা হয়ে যারা আছে তাদের চিন্তা আর ইয়াং জেনারেশনের চিন্তা, দুজনের চিন্তাধারা সম্পূর্ণ কিন্তু ভিন্ন, সম্পূর্ণ আলাদা। আলহামদুলিল্লাহ ভাই, অনেকেই যুক্ত হয়েছেন, এই মুহূর্তে 56 জন যুক্ত হয়েছেন এইচএসসি, মাশাল্লাহ। এইরকমই যারা কমেন্ট করতেছেন প্রত্যেকেই শিক্ষিত, যারা ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকেই শিক্ষিত। এখন তার পার্সেন্টেজ হিসাব করতে গেলে প্রায় 60%-এ শতকরা 60 জন গ্রাম পুলিশই এখন শিক্ষিত। এবং ইয়াং জেনারেশন অনেকেই আছে বিবাহই করে নাই, এখন পর্যন্ত বিবাহ করে নাই, এমন 30%-এ চলে যাবে। বিবাহ করেছে ছেলে মেয়ে এখনো এই চাকরিতে যায়নি, ছোট লেখাপড়া করতেছে, এমনের সংখ্যা আরো 30% হবে। এই 30 মিলিয়ে প্রায় 60% গ্রাম পুলিশ ইয়াং জেনারেশন।
আপনার যে চিন্তা যে আপনার শরীরে এখন শক্তি আছে, মাথায় মেধা আছে, আপনি যদি এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চাকরি নেন, একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নেন, তাহলে আপনি বেতন পাবেন অনায়াসেই 12,000 টাকা সর্বনিম্ন বেতন ধরবে। এবং ধন্যবাদ ভাই, মানিকগঞ্জ থেকে দেখছেন। আমি কিছু কথা বলি, তারপর আপনাদের কমেন্টগুলো উত্তর দেব। আমার এই যে মারুফ ভাই বিএ পাস, মাশাল্লাহ। তো যারা যারা জ্ঞানী শিক্ষিত তাদের চিন্তাধারা একটা, আর ওনাদের ওল্ড ম্যান অশিক্ষিত যারা নেতৃত্ব বিভিন্ন জেলা সভাপতি হয়ে বসে আছে, কথাই বলতে পারে না, লেখাপড়া তো জানেই না, কথাই বলতে পারে না। আমি বিয়ে করি নাই, এই যে আমার ইমন চাচা, তিনি বিয়ে করেন নাই, মাশাআল্লাহ। তার মানে একেবারেই ইয়াং জেনারেশন। এই যে আমার আরেকটি ভাই এইচএসসি পাস, তিনি লিখেছেন, ধন্যবাদ ভাই, ফুল কমেন্ট করেছেন একটি ভাই। তো এই যে আমাদের আর তাদের মধ্যে চিন্তাধারার যে ডিফারেন্স গুলো, আপনার চিন্তা সামনে যে আপনি ইচ্ছা করলে একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে যদি চাকরি নেন, এই চাকরিটা ছেড়ে দিয়ে আপনি বেতন 12,000 টাকা, 12,500 টাকা বেতন, বেসিক বেতন ধরবে, এবং ওভার টাইম নিয়ে 18-20 হাজার টাকা আপনি মাসে পাবেন। 12 ঘন্টা, 11 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করলেই 20,000, 22,000, 25,000 টাকা আপনি পাবেন। বছর বছর ইনক্রিমেন্ট লাগবে, 1 বছর 2 বছর আপনি এখানে চাকরি করলেই আপনার বেতন 30-এ চলে যাবে। এই যোগ্যতা ইয়াং জেনারেশনের আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, বডি ফিটনেস আছে, শারীরিক শক্তি আছে। মেনে নিলাম আপনি গার্মেন্টসে চাকরি নিবেন না, আপনি এখন একটা ইজি বাইক বা অটো বাইক বা ড্রাইভিং, যে কোনো ড্রাইভিং এ যদি আপনি যান, তাহলে আপনার শরীরে শক্তি আছে, পরিশ্রম করতে পারবেন, মাসে অনায়াসে 30,000 টাকা কামাবেন। এখন আপনার 6,500 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, এটা আপনার আর আমার জন্য পসিবল না, কারণ আমরা যোগ্যতা সম্পূর্ণ, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে বেতন দেওয়া হবে, এটাই আমার চাওয়া, আপনার চাওয়া। আর যারা বৃদ্ধ গ্রাম পুলিশ সদস্য এখানে আছে, তাদের চিন্তাধারা যে যা পাইতেছি, এখন যদি এই আমার চাকরিটা না থাকে, আমি এইখান থেকে যদি চলে যাই, তাহলে আমি কি করে খাবো? আমার তো আর কোনো কাজ করার ক্ষমতা নাই। ধন্যবাদ ভাই, আমার একটি ভাই লিখেছেন, আপনার দিকে তাকিয়ে আছি, তরিকুল ভাই, ধন্যবাদ ভাই। কিছু কথা বলি, আমি কথাগুলো হারিয়ে ফেলবো, আপনারা লাইভটা গুরুত্ব সহকারে দেখবেন। যারা ইয়াং জেনারেশন আছেন, অনুরোধ রইল ভাই, বৃদ্ধদের কথা আপনারা শুনবেন না ভাই, পুরাতন কেন্দ্রীয় কমিটির কথাগুলো আপনারা শুনবেন না। ওনারা ওনাদের কমিটির জন্য ওনারা হুজুর সাইজা বসে আছে এখানে, হুজুর সাইজা বসে রয়েছে, এই হুজুরদের জন্য। কিন্তু এই আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা হচ্ছে, আপনার সামনের ভবিষ্যৎটা অনেক, আপনার ভবিষ্যৎ দিনগুলো অনেক, আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কিন্তু এই বৃদ্ধদের অনেক পথ পাড়ি দিতে হবে না, তারা মনে করতেছে যা পাইতেছি চাকরি না থাকলে পাবো না, যা পাইতেছি মাশাল্লাহ। কারণ গোলাপ বাবু, আমি তাকে নিয়েই বলি, তার চাকরি খুব সম্ভবত শুনছিলাম গত বছর গেছে গা, আবার এখন তিনি আসে যায়, শুনলাম যে তার চাকরি থেকে অবসর চলে গেছে, এখন হয়তো 1-2 বছর বাড়ছে। এখন গোলাপ বাবুর ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়ে চাকরি করে, গোলাপ বাবু নিজের পান সুপারির টাকা, পান সুপারির টাকাও যদি সরকার তাকে বেতন দেয়, তিনি চিন্তা করবে যে আমি বাড়ি বসে থেকে তো অন্য কোনো কাজ করতে পারবো না, আমি না রিক্সা চালাতে পারবো, না ইজি বাইক চালাতে পারবো, না অন্যের ক্ষেত্রে দিন মজুর খাটতে পারবো, না গার্মেন্টসে চাকরি করতে পারবো, কোথাও আমার খাওয়া নাই। অতএব সরকার আমার যা দিতেছে সেইটাই লাভ, যা দিতেছে সেটাই আমার লাভ, সেটাই আমি পাইতেছি। তার চিন্তা আর আপনার চিন্তা এক না। আপনার বয়স কম, আপনার বাচ্চার যদি বিয়ে করে থাকেন, আপনার বাচ্চার বয়স 5 বছর, বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, মেয়ের বয়স 10 বছর, তাকে স্কুলে পাঠাতে হবে, তাদের ভরণ পোষণ করতে হবে, পিতামাতার ভরণ পোষণ করতে হবে। গোলাপ বাবুর দেখা গেছে পিতামাতাই নাই, গোলাপ বাবু এখন নিজেই পিতামাতা, নিজেই বৃদ্ধ। ছেলে একটা দেখা গেছে আছে, চাকরি করে, ছেলে সংসার চালায়, তার টাকা না হলেও চলে, তার খালি হাত খরচের টাকাটা হইলেই এই গোলাপ বাবুর মতো যে সকল কর্মচারী ইউনিয়নের নেতা আছে, তাদের সেইটুকু বেতন তারা পেলেই তাদের জন্য যথেষ্ট। যার জন্য তাদের কিন্তু মনে এত টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। একদিকে তারা কর্মচারী ইউনিয়ন নামে একটি সংগঠন গঠন করে এখানে তারা রাজত্ব করে যাচ্ছে, রাজার রাজত্ব। আর একদিকে তাদের শারীরিক সক্ষমতাও নাই, শিক্ষাগত যোগ্যতাও নাই। একটু একটু ধৈর্য ধরে থাকবেন ভাই, একটু কথা বলবো। তো এই তাদের সাথে যদি আমরা ইয়াং জেনারেশনরা তাল মিলাই, তাহলে ভাই আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। তাদের জীবনটা হেলায় হেলায় হারিয়ে গেছে,
তারা খেলা করতে করতে তাদের জীবনটা নষ্ট হয়েছে, তারা এখন চাচ্ছে ইয়াং জেনারেশনের জীবনটা নষ্ট করতে, কারণ তারা তাদের নকিদারি ছাড়বে না। তারা যে তাদের চেয়ার দখল করে বসে আছে, তারা এই চেয়ার চলে যাবে যদি আমাদের ইয়াং জেনারেশনের মাধ্যম দিয়ে কোনো কিছু ঘটে যায়, তাহলে তাদের নেতৃত্ব হারাবে, চেয়ার হারাবে। যে কারণে তারা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ, যুক্তিসঙ্গত কাজের মধ্যেও তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা আমাদের পক্ষে কথা বলে না, তারা আমাদের বিপক্ষে কথা বলতেছে, আমাদের পথে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার কারণটা হচ্ছে এইটা। এখন এই যে পোশাকটা সুন্দর একটা পোশাক, কি গ্রাম পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রাম পুলিশ, ভিলেজ পুলিশ, এটা তো এই ওরা পড়তেই পারবে না। এই বানামটা কি লেখছে, এই বানামটা ওই ইয়াকে এই কর্মচারী ইউনিয়নের যারা জেলা সভাপতি আছে, সেক্রেটারি আছে, সংগঠনের পদে আছে, যারা থানার সভাপতি আছে, যারা কেন্দ্রীয় কমিটিতে পদে আছে, বেশিরভাগ লোককে, সবাই না, দু চারজন আছে শিক্ষিত, বেশিরভাগ লোককে এই ইংলিশ গুলো পড়তে দেন, তারা এগুলো এগুলো পড়তেই পারবে না তারা। তাহলে তার যোগ্যতা আর আপনি ইয়াং জেনারেশনের যোগ্যতা বলবো ভাই, মামলা শুনানি নিয়ে কথা বলবো, একটু ধৈর্য রাখেন। তো সেক্ষেত্রে এক না, সরকার আমাকে পোশাক দিয়েছে, এই পোশাকটা কিন্তু সরকার গার্মেন্টস শ্রমিককে দেয়নি। প্রত্যেকটা মালিক তার নিজস্ব কর্মচারীদের পোশাক দেয়। অনেক গার্মেন্টসের মালিক, গার্মেন্টসে কিন্তু পোশাক পরে ডিউটি করতে হয়, অনেক গার্মেন্টস এমন আছে, গার্মেন্টসের মালিক তার শ্রমিককে পোশাক দেয়। সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব পালন করে, সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করতে গেলে এমন কোটি তাদেরকেও দেয়, সেটা সিটি কর্পোরেশন দেয়। আর এইটা বাংলাদেশ সরকার আপনাকে দিয়েছে, কারণ আপনি বাংলাদেশ সরকারের একজন কর্মচারী বিদায়ী, আপনাকে সুন্দর একটা পোশাক দিয়েছে, এটা অন্য কাউকে দেয়নি। তাহলে সরকার আপনাকে পোশাক দিয়েছে, সরকারি নিয়ম অনুসারে বেতন দেয়নি, তার জন্য আমরা আন্দোলনে যাব, সেই দাবিটা আদায় করার জন্য আমরা আন্দোলনে যাব। আপনারা 30-40 বছর কর্মচারী ইউনিয়ন প্রতি বছরই এই এত মন্ত্রণালয়ে মিটিং করে, তেল মেরে, তেল মালিশ করে মিটিং করে, এই পর্যন্ত কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি, কোনো লাভ আপনারা করতে পারেননি। গত বছর যেই সর্বশেষ বেতন বৃদ্ধি করা হয়, ইয়াং জেনারেশন একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, সর্বশেষ বাংলাদেশে সবচেয়ে যে বেশি বেতন বৃদ্ধিটা করা হয়, সেটা হচ্ছে বেতন দ্বিগুণের চেয়েও বেশি করা হয়। গ্রাম পুলিশের বেতন ছিল 2017 সালে বেতন ছিল 3000 টাকা, দফাদারদের ছিল 3500 টাকা, 3500 থেকে দ্বিগুণ করা হলো 7000 টাকা দফাদারদের, আর গ্রাম পুলিশ সদস্যদের করা হইলো দ্বিগুণের চেয়েও বেশি, 6500 টাকা, 3000 থেকে দ্বিগুণের চেয়ে একটু বেশি করা হইলো। কর্মচারী ইউনিয়ন এত আন্দোলন, এত তারা 30 বছর, এত তারা মন্ত্রণালয়ে প্রতি বছরে 2-4 বার সচিবদের সাথে মিটিং করে, মিছিল করে, এই দ্বিগুণ বেতন কিন্তু কখনোই এই 2018 অর্থ বছরের আগে আর বাড়ানো হয়নি। 2018 সালে আগে আর বাড়ানো হয়নি। 2018 সালে কর্মচারী ইউনিয়ন কোনো প্রকারের আন্দোলন তারা করেনি। তবে কেন 2018 সালে দ্বিগুণের চেয়ে বেতন বাড়ানো হইল? এর আগে যে বেতন বাড়িয়েছে, যার চাকরির বয়সটা পুরাতন, একটু পুরাতন, একেবারে নতুন না, 2012 সালে 13 সালে যার যোগদান, তিনি বলতে পারবেন। আমার যোগদানটা 2008 সালে। আমি জানি, আমি যখন চাকরিতে প্রথম ঢুকলাম, আমার বেতন হলো তখন গ্রাম পুলিশের বেতন 900 টাকা, আর দফাদারের বেতন 1100 টাকা। তারপরে বেতন বাড়ানো হইলো, গ্রাম পুলিশের বেতন করা হইলো 1300 টাকা না 1400 টাকা, দফাদারের 1600 টাকা, এমন হবে। এরপরে বেতন বাড়ানো হইলো 2100 টাকা করা হইলো, 2100 আর 1900, দফাদারদের 2100, 1900, কত টাকা বাড়ছে? সর্বোচ্চ বেতন বাড়ছে 500 টাকা, সর্বোচ্চ। কর্মচারী ইউনিয়ন তখন তারা আন্দোলন করতো প্রতি বছর। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কমেন্ট গুলো আমি একটু পরে পড়ি, তাহলে কথাগুলো হারিয়ে ফেলবো। ইয়াং জেনারেশন লাইফ থেকে যাবেন না ভাই। অনেক সময় তো এমনিতেই গান দেখে, ড্যান্স দেখে, ফেসবুকে বিভিন্ন কিছু দেখে নষ্ট করেন। গ্রাম পুলিশের ইতিহাস, আপনি যদি গ্রাম পুলিশ হন, পিছনের ইতিহাসগুলো ইয়াং হলে হয়তো আপনি জানেন না, আপনার জানার দরকার আছে, জানার প্রয়োজন আছে। কারণ আপনাকে কর্মচারী ইউনিয়ন ভুল বুঝাচ্ছে। এই ভুল থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বেরিয়ে না আসবেন, যৌবন যার, যুদ্ধ তার, ইয়াং জেনারেশন লাগবে, যুদ্ধ করতে হলে ইয়াং জেনারেশন লাগবে। আর সেই ইয়াং জেনারেশন যদি ভুলের ভিতরে থাকেন, ভুলের মধ্যে থাকেন, তাহলে বাকি জিন্দিগিতে এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে না। এটা আমি স্পষ্ট বলতে পারি, বাকি বাকি জিন্দিগিতেও হবে না। অতএব একটু সময় না হয় আমার লাইভে নষ্ট করেন, একটু সময় আমার লাইভে
থাকেন নষ্ট করেন, 1-1.5 ঘন্টা আমার সাথে একটু পেশাল ভরেন, নষ্ট করেন, জানেন ইতিহাস, জানেন গ্রাম পুলিশের ইতিহাস জানেন। আমি 2008 সাল থেকে ইতিহাস বলতে পারবো, এর আগেরটা আমি জানি না। আমার চেয়ে যারা আগে চাকরিতে যোগদান করেছেন তারা জানেন, আমি আট থেকে জানি। তো এই যে 500 টাকার উপরে বেতন তারা বাড়াতে পারেনি, তারা 2015 সালে, 2014-15 সালে তারা বিশাল ধরনের এক ঢাকাতে গ্রাম পুলিশের ডাক দিয়েছিলেন। প্রায় 30,000 গ্রাম পুলিশ ঢাকাতে উপস্থিত ছিলেন। বড় ধরনের মিটিং সমাবেশ ঢাকাতে হয়েছিল। এই বড় ধরনের এই কমিটি গঠন তারা করেছিল সেই মিটিং করে। এত বড় কমিটি করে সরকারের বড় বড় এমপি মন্ত্রীকে তারা, কোনো মন্ত্রীকে উপদেষ্টা, কোনো মন্ত্রীকে গ্রাম পুলিশের অভিভাবক, কোনো মন্ত্রীকে তারা এই গ্রাম পুলিশের আইনের অভিভাবক বানিয়ে, তারপরেও কিন্তু বেতন বৃদ্ধি হয়নি, বড় ধরনের কোনো বেতন বৃদ্ধি হয়নি। এবার আসেন 2018 সালে বেতন বৃদ্ধি হইল। আপনারা সকলেই 2018 সালে দেখলেন এত পরিমাণের বেতন বৃদ্ধি হইলো যা আগে কখনোই হয়নি। 500-1000 টাকার উপরে কখনো বেতন গ্রাম পুলিশের বাড়েনি। কিন্তু হুট করে 2018 সালে, 2017 সালে কর্মচারী ইউনিয়ন কোনো আন্দোলন করলো না। আপনারা পিছনের দিকে যান, যে ইতিহাস দেখেন, 2018 সালে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কোনো প্রকার আন্দোলন করলো না, কিন্তু অটোমেটিকলি বেতন বেড়ে দ্বিগুণের চেয়েও বেশি বাড়লো। 2017 সালের ডিসেম্বর, 18-র কাছাকাছি, 2017 সালের ডিসেম্বর মাসের 27 তারিখ মামলা করলাম। ডিসেম্বরে এই মামলাটা গ্রহণ হইল না, জানুয়ারিতে 18 সালের 3 জানুয়ারি মাসের 18 সালের 3 তারিখে মামলা শুনানি হইল, মামলা গ্রহণ করলো এবং সারা বাংলাদেশের সমস্ত পত্রিকায় আসলো, বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল আসলো যে গ্রাম পুলিশ বাহিনী বলতে একটা বাহিনী আছে যাদের বেতন মাত্র 3,000 টাকা। এই 3,000 টাকা বেতন দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা চলতে পারে না, যেই কারণে মহামান্য হাইকোর্ট গ্রাম পুলিশের পক্ষে রুল নিশি জারি করেছেন এবং সরকারের কাছে জবাব চেয়েছেন যে একজন পোশাক পরিধানকৃত গ্রাম পুলিশ সদস্য তার কিভাবে 3,000 টাকা বেতন হয়, আর এই 3,000 টাকা বেতন দিয়ে কিভাবে তার সংসার চলতে পারে। সরকারের কাছে জবাব চাইলো, জবাব চেয়ে সরকারকে কোর্টে ডাকলো। এই 2018 সালেই একটা লারা খেলো, সারা 84 জন আছে। ধন্যবাদ, আমার এখানে এখনো 95, 93, 95 দেখাচ্ছে। ধন্যবাদ যারা ধৈর্য নিয়ে লাইভ আছে, প্রত্যেককে ধন্যবাদ। 2018 সালেই বেতন বর্ধিত হইল দ্বিগুণ। কর্মচারী ইউনিয়ন পিছনে কত কিছু করছে 30 বছর, তাদের দিয়ে কি হয়েছে? আপনার বিবেককে জাগ্রত করেন, কি হয়েছে তাদের দিয়ে? লাভ হয়নি। পোশাক আমাকে দিয়েছে সরকার, গার্মেন্টসের পোশাক গার্মেন্টস আলায় দেয়। আমি সরকারি চাকরি করি বিদায়ী এই পোশাকটা সরবরাহ করছে সরকার, আমাকে দিয়েছে। আমার চাকরিটা সরকারি বিদায়ী আমাকে দিয়েছে, তা না হলে কিন্তু আমাকে দিত না, সরকার দিত না। সরকার সরকারি লোককেই পোশাক দেবে। আমাকে সরকার পোশাক দিয়েছে কিন্তু বেতনটা আমাকে দেয়নি। 2011 সালের গ্যাজেট, আজকে মামলার দিকে যাই, লাইভ বেশি সময় করবো না, আজকে খুব অল্প সময় লাইভ করবো, 1-1.5 ঘন্টা করবো না। এবার আসেন গ্যাজেট। আমরা মামলা করেছি, কোর্টকে সম্মান করেছি, মামলা করেছি 2018 সালে। মামলাটা ঝুলন্ত অবস্থায় আসছে। কোর্ট মানে কি? বাংলাদেশ সরকার। আইন মানে কি? বাংলাদেশ সরকার। সেটা কোন সরকার দেখার বিষয় নয়, বাংলাদেশ সরকার। সরকার আইন বানায়, আমরা সাধারণ জনগণ যখন সেই আইন লঙ্ঘন করি তখন সেটা অপরাধ, কিন্তু সরকার যখন আইন লঙ্ঘন করে তখন সেটা কোনো অপরাধ না। গ্যাজেট আইন যেটা বলেন, আইনি গ্যাজেট, গ্যাজেটি আইন। রায়, জাস্টিস, ইংলিশে বলে জাস্টিস। জাস্টিস মানে কি? জাস্টিস শব্দের অর্থ কি? রায়, একটা জজ রায় দেয়, সেই রায়টা হলো আইন। জাস্টিসের রায়টাই হলো আইন। তো আইন কে দেয়? কোর্ট দেয়। সেই রায়টা জনগণ যদি না মানে, জনগণ গ্রেপ্তার হয়। বিভিন্ন মামলার ক্যাটাগরির দিকে গেলে, একজনের বিরুদ্ধে মামলা করলো, বা রাষ্ট্র একজনের বিরুদ্ধে, আমি রাষ্ট্রের সম্পত্তি দখল করে রেখেছি, বুক দখল করেছি, রাষ্ট্র আমার নামে মামলা করলো, আমি কোর্টে উপস্থিত হলাম না, মামলার কোনো রেসপন্স দিলাম না, আমি কি করব? পরের দিনই কোর্ট ওয়ারেন্ট ইস্যু করবে। ওয়ারেন্ট ইস্যু করলে আমি গ্রেপ্তার হব, আমাকে জবাব দিতে হবে, গ্রেপ্তার হব। জনগণের ক্ষেত্রে এটা। কিন্তু সরকার আপনার জমি বুক দখলে রেখেছে, ছাড়তেছে না।
আপনার জমি সরকার বুক দখলে রেখেছে, এবার আপনি মামলা করেন, কোনো ওয়ারেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো কিছু হবে না, কোনো লাভ নাই। কিন্তু রাষ্ট্রের কোনো কিছু, মানে রাষ্ট্র অপরাধ করলে সেটা অপরাধ না। 2011 সালে গ্যাজেট হয়েছে। গ্যাজেট মানে কি? গ্যাজেটই তো আইন। আজকে যে মামলাটি আমরা করেছি, চলমান কোর্টে চলমান আছে, সেটা ধরেন আগামীকালকে শুনানি লিস্টে আছে, তালিকা আছে। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই। কালকে যদি শুনানি আল্লাহ দিলে হয়ে যায়, কালকে যদি রায় আসে, এই রায়টা স্বরাষ্ট্র কি বলে, এই আইন মন্ত্রণালয়ে যাবে। রায় হওয়ার পরে যদি সরকার মনে করে যে আমরা রিভিউ, এই রায়ের পরে আবার সরকারের আপিলের থেকে রিভিউ করতে পারে। ধরেন রায় সরকারের পক্ষে আসলো, আমাদের বিপক্ষে আসলো, রিভিউ একটা অপশন আছে এখানে, আরেকটা কোর্ট আছে, অপশন আছে ফাইট করার মতো। বা আমাদের পক্ষে আসলো, সরকার রিভিউ করতে পারে। রিভিউ করলে আবারও 5 বছর, এই 4-5 বছর আবারও সেই রিভিউতে দৌড় পারতে হবে। এবার দৌড় পারো, মানে চাকরি 2017 সালে মামলা করছো, 2030 সালে যে এনে এই মামলার নিষ্পত্তি রায় দিমু, গেল গা এই 13 বছর। তাহলে তোমার চাকরির বয়সী জীবনই পাইবে, তুমি 28 বছর চাকরি করতে পারবা, 30 বছর চাকরি করতে পারবা। আমার নামে মামলা করছো তো টাকা নিবে। এবার এই মামলায়, তোমার মামলার পিছে ঘুরামো আমি 15 বছর, রিভিউতে আরো 5 বছর ধরেন গেল, এই 10 বছর আমার ঘুরাইলো। মামলার জন্য আমাকে ঘুরতে হইলো 10 বছর। রিভিউ শেষ হইলো, এবার রায় তিনারা বহাল করতেছে না, তাইরে নাইরে বহাল করতেছে না। আরো 5 বছর গেল গা, 15 বছর, ততদিনে আমার চাকরি শেষ। মানে মামলার অর্থ এখানে যে দাঁড়াতে পারে, ধরেন এই যে যে এটা হইল, ধরেন কালকে রায় হয়ে গেল, রায় হওয়ার পর ধরেন সরকার পক্ষ রিভিউ করলো না, মেনে নিলাম, ধরেন রিভিউ করলো না, তখন এই রায়ের কপি নিয়ে যেতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, সেটাকে গ্যাজেট করার জন্য। গ্যাজেট গ্যাজেট আকারে বের হবে, রায়টা গ্যাজেট আকারে বের হবে, কারণ এটা সার্ভিস মেটাল। যতক্ষণ পর্যন্ত গ্যাজেটে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বেতন, এই জাতীয় বেতন স্কেল হবে না। এটা ধরেন গ্যাজেট আকার হইল। গ্যাজেট আকার হওয়ার পরে এইটা অর্থ মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য পাঠালো। এবার অর্থ মন্ত্রণালয় দিল না, যে আমার অর্থ নাই, আমি এত টাকা দেব না, পারবো না আমি দিতে, দিল না। তাহলে কি হবে? গ্যাজেট হইলো, গ্যাজেট তো 2011 সালেও আছে। গ্যাজেট হইলো, টাকা দিল না, যেই লাউ সেই কদু, আবারও হইল। দেখা গেল কি করা লাগবো? আঙ্গুল বাঁকা না করলে বাংলাদেশে ঘি উঠে না। আজকে এই আন্দোলনের মাধ্যম দিয়ে এই দেশের সরকার পরিবর্তন হয়েছে, কারণ আন্দোলনটা ছিল যৌক্তিক আন্দোলন। আন্দোলনের বিপক্ষে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না। প্রত্যেকটা মানুষ বলেছে যে না, এই দেশ স্বৈরাচারী দেশে চলে গেছে, এই দেশ এক না একতন্ত্র দেশে চলে গেছে, দেশের পরিবর্তন হওয়া দরকার, এটা প্রত্যেকটা মানুষ বলছে। যখন দাবিটা যৌক্তিক ছিল তখন এই দাবির পক্ষে প্রত্যেকটা মানুষ ছিল, আর প্রত্যেকটা মানুষ যখন এই যৌক্তিক দাবির পক্ষে ছিল তখনই আন্দোলনের মাধ্যম দিয়ে মোটামুটি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই দেশের সরকার পরিবর্তন হয়েছে, একটা দেশের সরকার পরিবর্তন হয়েছে আন্দোলনের মাধ্যম দিয়ে। সেই যুগ যুগ ধরেই পিছনের ইতিহাস ঘাটলে, শুধু বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো দেশের ইতিহাস ঘাটলে আন্দোলনের মাধ্যম দিয়েই পরিবর্তন ঘটাতে হয়, আন্দোলনের মাধ্যম দিয়ে। আজকে আমাদের 100% যৌক্তিক দাবি, আজকে যদি যৌক্তিক দাবির কারণে সরকার পরিবর্তন হতে পারে দেশের, একটা দেশের সরকার পরিবর্তন হওয়া এটা ছোট কোনো বিষয় না, এটা মস্ত বড় একটা বিষয়। আন্দোলনের মাধ্যম দিয়ে দেশের সরকার পতন, সরকার পরিবর্তন। আপনার বেতন, আপনি একজন মানুষ, শ্রম আইন অনুযায়ী আপনার বেতন ধরলে, বেসরকারি সরকারি না, পাবলিক ফাংশনে আপনি চাকরি করবেন, শ্রম আইন অনুযায়ী আপনার বেতন ধরলে সর্বনিম্ন বেতন ধরতে হবে আপনাকে 12,500 টাকা। আর আপনাকে যদি সরকার বলে যে আপনার সরকারি চাকরিজীবী, এটা যদি বলে, অবশ্যই আপনার বেতন ধরতে হবে সর্বনিম্ন সুইপারের বেতনের গ্রেডে 20,100 টাকা। তাহলে আপনার দাবিটা 100% যৌক্তিক। আপনি রাস্তায় দাঁড়াইলে একজন মানুষও তো বলতে পারবে না যে 6,500 টাকা বেতন, এই বেতনটা সঠিক, এটা একজন মানুষও বলবে না, বলতে পারবে না। তাহলে আপনার দাবিটা 100% সঠিক। তো আপনার সেই 100% সঠিক দাবি নিয়ে আপনি কেন রাজপথে দাঁড়াতে ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? যারা ভয় পাচ্ছে তারা কর্মচারী ইউনিয়নের নেতা, কারণ নেতাগিরি চলে যাবে, আর যে টাকা পায় এইটা হলেই তো তাদের চলে, তাদের দরকার 500 বাড়ির টাকা, সংসার চালানোর টাকা কিন্তু তাদের প্রয়োজন নাই, কারণ তাদের যে বয়স,
এই বয়সে তারা কামলাও নিব না তাকে কেউ, কিন্তু আপনারা কামলা নেবে? আপনি সে আর আপনি দুজন যদি বাজারে গিয়ে কামলা দিতে দাঁড়ান, কামলা দুজনে দাঁড়াবেন, আমি আর ওই নাসের সাহেব, কমান্ডার মুস্তফা কামাল, ওই কি বলে বিল্লাল সাহেব, তারপরে ধরেন বিশ্বনাথ সাহেব, তারা 5 জন দাঁড়াইলাম, আমরা 5 জন দাঁড়াইলাম, একসাথে লাইন দাঁড়াইলাম যে কামলার লাইনে। লোকজন আইসে ওই 5 জনের আগে আমাগো 5 জনের নেবে। আমাগো 5 জনের যদি 500 টাকা দেয়, তাদেরকে দেবে 300 টাকা। 300 টাকার বেশি দিবে না আমাদের 500 দিলে। আমাদের তাদের চেয়ে 300 টাকা বেশি দিয়ে নেবে আমাদের কি, কারণ আমাদের শরীরে শক্তি আছে, তাদের শরীরে শক্তি নাই। তারা কি চিন্তা করবে যে উপায় নাই, 300 টাকা দিয়েই আমাদের খাটো। কিন্তু আপনার দাম আর তার দাম সমান না ভাই, এখনো সময় আছে, জেগে উঠুন। যারা তাদের পক্ষ নিয়ে কথা বলেন, আপনাদেরকে ভাই ভুল বোঝানো হচ্ছে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে অধিকার আদায় করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আন্দোলনের মাধ্যমে যেতে হবে। এই রায় হইলে সরকার যখন রায় মেনে নেবে না, তখন আন্দোলনে যেতেই হবে এই রায় বহাল করার জন্য, কারণ সরকারের বিপক্ষে রায় আসবে। সরকারের 115 জন আছে এই মুহূর্তে। হ্যাঁ ধন্যবাদ ভাই, আমার এখানে 113 জন দেখাচ্ছে। রাজা মল্লিক ভাই চলে আসলেন, ভালোই হয়েছে ভাই, ধন্যবাদ রাজা মল্লিক ভাইকে, আমি এখনো খেয়াল করিনি। আমার নেতা একজন জেলে, আমার একটি ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই। জেলে আসলে নেতৃত্ব দিতে গেলে জেল এগুলো ভাই খাটতেই হবে, উপায় থাকবে না। হ্যাঁ, আমার একটি ভাই কমেন্ট করেছেন, আমি কমেন্টের উত্তরগুলো পরে দেব, যে রায় হইলে আরো ভিত্তিটা আরো শক্ত হইল। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু। আমি রায়ের বিপক্ষে যাচ্ছি না ভাই, আমি বলতেছি না যে রায় হইলে আমাদের, রায় হওয়া তো আমাদের জন্য ভালো। 2011 সালে গেজেট হয়েছে, মামলাটা তো প্রধান বাদী। আমি আমি আপনার রায়ের বিপক্ষে কথা বলতেছি না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি হয়তো বা বুঝতে ভাই ভুল করতেছেন। সেই রায়ের জন্য অপেক্ষা করে ঘরে বসে থাকার মানে নেই। কোর্ট কোর্টের গতিতে চলতেছে, কোর্ট কোর্টের জায়গাতে আছে, মামলা মামলার জায়গাতে আছে। আর আমাদের বেঁচে থাকার জন্য দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাই, বেঁচে থাকার জন্য রাজপথে আমাদের নামতে হবে। তারা যদি, এই দেশের বৈষম্য ছিল, কি বৈষম্য ছিল, কোন আন্দোলনে তারা নাম ছিল, আপনারা একটু পিছনের দিকে যান। কোঠা 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 সংস্কার আন্দোলন যাকে বলে, কোঠা সংস্কার আন্দোলন। এখন মুক্তিযোদ্ধাদের কোঠা প্রায় সবই দিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের, মেধা তালিকায় চাকরি পাওয়া যাচ্ছে না মুক্তিযোদ্ধার কোঠায়। এখন মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাচ্ছে, মুক্তিযোদ্ধা তো নাই, তার ছেলে তো গেছেই, এখন নাতি পুতিতে পর্যন্ত চলে যাচ্ছে। তাদেরকে দিতে দিতে এমনই দিচ্ছে, পারলে তাদের পুরাটাই দিয়ে দেবে। ওকে, সেটা অযৌক্তিক, একেবারেই অযৌক্তিক, যে এটা ঠিক না। 5% 10% তাদের সম্মান স্বরূপ দেওয়া উচিত। আচ্ছা এইটা কি, আপনার বেতন বর্তমান ডিজিটাল বাংলাদেশ নাকি, এটা নাকি ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল সময়ে ডিজিটাল বাংলাদেশে আপনার বেতন 6,500 টাকা, এটা কি কোন আইনে পড়ে? কোন আইনে এটা, এই বেতনটা কোন আইনে? এর ব্যাখ্যা কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। আপনি আমি রাজপথে দাঁড়িয়ে যখন থাকবো, কেউ এই ব্যাখ্যা দেওয়ার মতো নেই। আমরা হয়তোবা গত তারিখ দেখারও প্রয়োজন আছে। আমরা প্রথম তারিখ ইয়াং জেনারেশন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা গিয়েছি, বেতন চরম বেতন বৈষম্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ইয়াং জেনারেশন গিয়েছি, এটা প্রথমবার। সেখানে সরকার পক্ষের যারা, রাষ্ট্রপক্ষের যারা স্থানীয় সরকারের দায়িত্বে আছে, সেই ঊর্ধ্বতন মহল, তারা কিন্তু একজন ইউনুরও স্যার, একজন ডিসিরও স্যার। আর আপনি আমি গ্রাম পুলিশ, আমাদের তো স্যারেরও স্যার, তারও স্যার, তারও স্যার। তারা যখন বলতেছে, তারা যখন কথা দিচ্ছে, এই কাজগুলো এইভাবে এইভাবে আমি দিচ্ছি, তোমরা আন্দোলন থেকে সরে দাঁড়াও, তাদেরকে বিশ্বাস করাটা কারোরই ভুল না। আমার তো ভুলই না, এটা কারোরই ভুল না। যে কেউ যদি তাদেরকে বিশ্বাস করে চলে আসতো, ভুল না এটা। কিন্তু বিশ্বাস করাটা, হয়তোবা আমরা প্রতারিত হয়েছি, প্রতারণার শিকার হয়েছি। আমাদের যেভাবে কথা দিয়েছে সেভাবে তারা কাজ করেনি। 3 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, 3 মাস লাগে না, 3 মাস লাগে না, এগুলো তাল বাহানা। সেটা আমাদের ভুল না, আমাদের প্রথমবার বিশ্বাস করাটা অযৌক্তিক কোনো কিছু না। আজকে যদি আমরা যে দাঁড়াই, এই 8 তারিখে যদি দাঁড়াই, আমরা তার মুখের উপরে বলতে পারবো যে স্যার, আপনাকে স্যার বলে সম্বোধন করে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে আমরা গিয়েছিলাম, কিন্তু আপনার শ্রদ্ধার বিশ্বাসের যোগ্য না। আর আমি লাল মিয়ার সাথে আমি যদি যাই,
আমি এই তারিখ নেতৃত্ব দেবো আপনাদের হাতে, আপনারা কথা বলুন ভাই, আমি আর বলবো না, আমি আপনাদের হাতে দেব, আপনারা যাবেন। যদি আমি যাই, আপনারা যারা আমার সাথে যাবেন তাদের সামনে যদি আমি এই কথাগুলো না বলি, স্যার আপনাকে বিশ্বাস করে চরম ভুল করেছিলাম আমরা, আপনার স্যার, আমার স্যারেরও স্যার, তার স্যারেরও স্যার, আপনার যোগ্য একজন ব্যক্তি, আপনাকে আমরা বিশ্বাস করেছিলাম, শ্রদ্ধা করেছিলাম, সম্মান করেছিলাম, আমাদের প্রত্যেকটা ভুল ছিল, আমরা আর ভুল করব না, আমরা আপনার কথায় আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না, আমাদের লাজ যাবে বাড়িতে, এই কথাটা মুখের উপরে বলবো যে স্যার মিথ্যা কথা বলেছেন আমাদের। আর আপনাদের মতো জাতির বিবেক, তারা যদি মিথ্যা সান্ত্বনা দিয়ে, তারা যদি মিথ্যা সান্ত্বনা দেন মানুষকে, তাহলে বাংলার মানুষ যাবে কোথায়? তো যাই হোক, আমার একটি ভাই 10,000 9,000 ভাই এগুলো বাদ দেন ভাই, এগুলো ভাই আমিও বলেছি, পূর্বের লাইভে বহুবার বলেছি, এই গত লাইভে বলেছি, অর্থ মন্ত্রণালয়ের ফাইল আছে, এগুলো অর্থ মন্ত্রণালয়ের পূর্বেও ফাইল ছাড়ে নাই, মাত্র 1,000 টাকা গত বছর ছিল, 1,000 আর 1,500 টাকা বাড়তি, দফাদার 1,500, গ্রাম পুলিশ 1,000, অর্থ মন্ত্রণালয়ে গিয়ে সেই ফাইল আর পাস হয় নাই, সেটার একটি খসড়াও আপনারা প্রত্যেকের কাছে আছেন। লাভ কি? অর্থ মন্ত্রণালয়, আমরা যে কারণে যে আন্দোলন 15 আরো 17-18 দিন পিছনে আন্দোলন, পরে আন্দোলন কেন, এই 17-18 দিন দৌড়াবো তাদেরকে বুঝিয়ে সুজিয়ে নেওয়ার জন্য, তবে 9-10 হাজার কিন্তু মেনে নেওয়া হবে না। যদি 9-10 হাজার টাকা বেতন করা হয়, তাহলে যুগ্ম সচিব স্যার আমাদের সাথে প্রতারণা করেছে, তাকে বলা হয়েছিল দ্বিগুণের কথা, দ্বিগুণের নিচে বেতন দিলে গ্রাম পুলিশ মানবে না, আমরা মানবো না, এটা বলা হয়েছিল। দ্বিগুণ তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদের সাথে আলোচনার সাপেক্ষে সেটা করবে, কিন্তু 9-10 কার সাথে আলোচনা করে করলো? কার সাথে আলোচনা করে করলো? 9-10 কোনো বেতন হবে না, জাতীয় বেতন স্কেল, সরকারি পোশাক, তাহলে এই পোশাক ফেলে দিয়ে আসবো, পোশাকটা ফেলে দিয়ে আসবো, পোশাক দিতে পারেন, মাথায় বোঝা দিতে পারেন, সে গাদা পেয়েছেন, সারাদিন চিনির বোঝা বওয়ান, আর চিনি কোন ধরনের সেটা আমরা জানিই না, আমাকে দিয়ে সরকারি পোশাক দিয়ে ওসি স্যারের কথা শুনলে, এই এসআই স্যারের কথা শুনলে, কনস্টেবলের কথা শুনলে বলার কোনো ভাষা থাকে না, তখন মনে হয় যে আমি মনে হয় 30,000 টাকা মাসের বেতনের কর্মচারী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের কথা শুনলে মনে হচ্ছে যে এই আমার সমস্ত দায়িত্বই মনে হয় রাষ্ট্র পালন করতেছে, আমি রাষ্ট্রের একেবারে এমন একজন কর্মচারী, অথচ বেতন 6,500 টাকা। কেন 6,500 টাকা? বাংলাদেশের বেতনের কোনো বিধানে নেই, না বেসরকারি আছে না সরকারিতে আছে, তাহলে অবশ্যই অবশ্যই আমার বেতন আইন অনুযায়ী দিতে হবে, আইনটা আইন অনুযায়ী রাষ্ট্র চলে, তাহলে মানুষের বেলায় কেন সেই আইন বহাল থাকবে না? রাষ্ট্রের বেলায় যদি আইন বহাল থাকে, তাহলে কেন রাষ্ট্রের নাগরিকের বেলায় আইন বহাল থাকবে না? তো যাই হোক, কথা অনেক বললাম, পোশাক ফেলে শার্ট পরে অফিসে যাব, উচিত তাই ভাই, শার্ট পরেও যাওয়া উচিত না, কারণ কামলার চেয়েও একজন কামলা, তারও 500 টাকা প্রতিদিনের হাজিরা, এখন 500-র নিচে কোনো কামলা নাই, মাসে 15,000 টাকা, সে লুঙ্গি পরে যায়, প্যান্ট পরে না, প্যান্ট কিনতে টাকা লাগে, প্যান্ট শার্ট কিনতে, ভালো পোশাক পরিধান করে যাইতে টাকা লাগে, উচিত হচ্ছে লুঙ্গি পরে যাওয়া, যেই বেতন তারা আমাদেরকে দিচ্ছে, উচিত হচ্ছে লুঙ্গি পরে যাওয়া, আর নাহলে গামছা পরে যাওয়া, কারণ গামছার বেতন আমাদেরকে দিচ্ছে না। ইউনিয়ন পরিষদে আমাদের গ্রাম পুলিশের বসার মতো জায়গায় নাই, রাইট, বসার মতো জায়গা নাই, আলহামদুলিল্লাহ ভাই। তো যাই হোক, আমি মূল যে কথাগুলো শেষ, এখন বিষয় হলো আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে কর্মচারী ইউনিয়ন, আপনারা কেউ কর্মচারী ইউনিয়নের কথা শুনবেন না, যথেষ্ট পরিমাণের সময় হাতে আছে, চরপেশন থেকে বলছি, 5 মাসের বেতন পাই না, মাশাল্লাহ, আমরা কি এমন চাকরি করি? কর্মচারী ইউনিয়নকে বলেন না ভাই, জুতা মারের কর্মচারী ইউনিয়নের আলায় গেলে 5 মাস ধরে বেতন পান না, কর্মচারী ইউনিয়ন কি এই নিয়ে মাথা একবার গামিয়েছে? আমি একবার গামিয়েছি, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে, যদিও বেতন আপনারা পাচ্ছেন না, কিন্তু প্রজ্ঞাপন জারি করে বেরিয়ে এসেছি, প্রজ্ঞাপন কিন্তু জারি হয়েছে, কর্মচারী ইউনিয়ন এই পর্যন্ত পারছে কোনো আন্দোলন করে সাথে সাথে প্রজ্ঞাপন জারি করতে পারছে কর্মচারী ইউনিয়ন এই পর্যন্ত? ওনারা কর্মচারী ইউনিয়নের নেতা, ওনারা ডাকলে লোক আসবে। আমার পোস্টে কমেন্ট করেছে নওগাঁর ওই যে গোপাল দাদা,
তারা ডাকছিল তাই নাকি লোক হয়েছে। তাছাড়া এই যে আগস্টের আন্দোলন করলেন আপনারা, আগস্টের 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত লোক নাকি আসতো না। গোপাল দা আর নাসির ভাই না বললে নাকি লোক আসতো না। এই দুজন না বললে, তারা না বললে নাকি লোক আসতো না। আপনারা নাকি তাদের কথায় এসেছেন, এটা আমার পোস্টের মধ্যে কমেন্ট করেছে এবং চ্যালেঞ্জ করেছে যে এইবার দেখি যারা আমাকে উৎসাহ দিতেছে তারা আমার সাথে ঢাকায় আসে নাকি, এবার দেখি। এরকম একটা চ্যালেঞ্জ, এই কি বলে, যদি খারাপ ভাষা বলতে যাই একটা মনে কষ্টও লাগে। বান্দর, বুড়া বান্দর, এগুলো বুড়া বান্দর। বান্দরা আমি বন্ধ করবো না, এই বান্দররা বুড়া বান্দর এগুলো। সে চ্যালেঞ্জ করে ঢাকায় লোক আসবে না। আরে বেটা তুই চ্যালেঞ্জ কর যে লাল মিয়া ঠিক আছে, তুমি ডাকছো ভালো কথা, ঢাকায় লোকের জায়গা হবে না, আমরা সবাই যাব। তুই এইটা বল না যে ঢাকায় লোকের জায়গা হবে না। আরে বান্দর, তুই চ্যালেঞ্জ উল্টা করতেছস যে ঢাকায় লোক হবে না। তার মানে কি লোক না হইলে তোর লাভ? আমি কি এখানে আমার কোনো বেনিফিটের জন্য ডাক দিছি? এখন কথা দিয়েছিল সেই কথাগুলো রাখেনি, কথা দিয়েছিল কথাগুলো রাখেনি। যদি আমরা আবার সেখানে জবাব নেই, আমরা এবার কথা রাখা ছাড়া ওইখান থেকে ফেরবো না। এই জন্যই তো যাচ্ছি। যাচ্ছি কেন? এই জন্যই তো যে দাঁড়িয়ে থেকে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় থেকে ফাইল ছাড়তে হবে, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের ফাইল ছাড়তে হবে, তারপর আমরা আসবো। অসম্ভব বলতে কোনো শব্দ নাই, সবই সম্ভব। এটা 2 ঘন্টার কাজ। যদি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, দেশের যারা মাতা, যে দেশের যারা জাতির যারা বিবেক, যারা এই দেশ চালাচ্ছে, তারা যদি বলে যে আসলে 6,500 টাকা, এটা তো মানুষের বেতনই হইতে পারে না। এই অর্থ মন্ত্রণালয়, উপদেষ্টা মহোদয়, এদের বেতনের ফাইলটা 16,000 টাকা বেতনের ফাইলটা এখন স্বাক্ষর করে অর্থ মন্ত্রণালয়ে, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এটা প্রেরণ করেন। স্বাক্ষর করতে কি 4 দিন লাগে না? 1 ঘন্টা লাগবে না। এক বাক্যে লিখে দিতে পারবে মহামান্য রাষ্ট্রপতির আদেশে বা প্রধান উপদেষ্টার আদেশে এই বেতন বর্ধিত করা হইল, 16,000 টাকা বেতন করা হইল। এক বাক্যে লিখে দিয়ে সেটা স্বাক্ষর আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সেটা স্বাক্ষর হয়ে এই মন্ত্রণালয়ে চলে আসবে। এটা 1 ঘন্টার কাজ না। তো যাই হোক, এই এই যে তারা বিরোধী চ্যালেঞ্জ, বিরোধী পদক্ষেপ, এগুলো কেন রে ভাই? তোমার লস কোথায়? চেষ্টা তো করবো। গতবার পারিনি তাই এইবারও পারবো না। আমি খেলতে গেছি, আমার তো অনেকগুলোই খেলা। একটা ম্যাচ আমি হেরে গেছি দেখে দ্বিতীয় ম্যাচ কি আমি আর খেলবো না? যে আমি একটা ম্যাচ হেরে গেছি, পরের ম্যাচে আমি খেলবো না। এক ম্যাচে আমি 0 রানে আউট হয়েছি, পরের ম্যাচে কি আমি এই সেঞ্চুরি করতে পারবো না? এটা তোমাদের মতো বীজরা ভাবতে পারে। আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, 90,400, আব্দুল মালিক ভাই কি লেখছেন 90,400 বুঝলাম না। তো যাই হোক, ধন্যবাদ ভাই। হিমেল ভাই সারা রাত যাত্রা দেখার পরে সকালবেলা বলে সীতা, সে কি মহিলা না পুরুষ? আপনার কমেন্টটা এমন লাগতেছে। এই যে হয়ে গেছে হয়ে গেছে, এর ব্যাখ্যাটা বহুবার দিয়েছি। আপনি আমার জায়গায় থাকলে আপনিও এই সচিব মহোদয় যে আশ্বাস দিছে সেই আশ্বাস অনুযায়ী বাইরে এসে আপনিও বলতেন হয়ে গেছে হয়ে গেছে। তো এটা তো হলো কিসের মতো? সারা রাত যাত্রা দেখলাম, সকালবেলা প্রশ্ন করতেছি সীতা সে কি মহিলা নাকি পুরুষ? আমার জায়গায় থাকলে আপনিও সেটাই বলতেন। এখন উনি আমার কিন্তু আব্বা না যে আমাকে বলছে, উনি আমার আব্বা না যে আমার আব্বা আমাকে বলছে। আর আমি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গিয়েছি। উনি আমাকে যা বলছে আমি বাইরে এসে তা বলছি। এখন ওনার কথা উনি রাখেনি, তাই কি আমি সেটা কি অপরাধ? আমার দোষ? আমার এখানে মস্কারা করার কি আছে? এটা ধরার কি আছে? এই যে হয়ে গেছে এই শব্দটারে আপনারা অনেকেই শিক্ষিত গ্রাম পুলিশ যারা শিক্ষিত, তারা এটাকে ধরে কমেন্ট করেন, এটাকে ধরে মিন করেন, এটাকে ধরে কথা বলেন। তো এটা কি কি এটা কি এটা কি কোনো বিষয়? সেখানে যে কথাগুলো আমাকে বলেছে আমি বাইরে এসে সেইভাবে আপনাদেরকে বলেছি হয়ে গেছে। কারণ আমাদের যে দাবি দাওয়াগুলো দিয়েছি সেগুলো মেনে নিয়েছে, কিন্তু সেখান থেকে আমরা আসার পরে সেগুলো হচ্ছে না। তাহলে কি এটা কি আমার অপরাধ নাকি? দোষটা আমার? আপনি একটা শিক্ষিত লোক হয়ে তো, যারা শিক্ষিত তারাও যদি এটা না বুঝেন, তাহলে ভাই আর কিছু বলার নাই, আপনাদেরকে বলার আমার কোনো কিছু নাই। আপনি কি করতেন? আপনি কি 45,870 জন গ্রাম পুলিশের এই বেতন সাথে সাথে সেখান থেকে আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি সেখান থেকে জায়গা ত্যাগ করতেন? তার আগে করতেন না? ঠিক আছে ভাই, আমার ভুল, আমার অপরাধ, আমি মাপ চাচ্ছি। হয়ে গেছে বলছিলাম। এই তারিখ আসেন, আপনাকে দায়িত্ব দেবো। রাঙামাটির কে কমেন্ট করলেন, আপনাকে দায়িত্ব দেবো ভাই। হয়ে গেছে, আমি বলছিলাম আমার ভুল হয়েছে,
আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে বেতনটা নিয়ে আসেন। দ্বিতীয়বার চেষ্টা করতে দোষ কোথায়? চেষ্টা করে তো দোষ নাই। আমার ভুলটা আপনারা সংশোধন করেন। তো যাই হোক, অনেক কথা হলো, রাত্রিও হলো, লাইভের ইচ্ছা ছিল না, শুধু আপনাদের সঠিকগুলো বোঝানোর জন্য। কারণ হাতে সময় না পেলে আপনারা ঢাকা আসতে পারবেন না। আবার আপনাদেরও দায়িত্ব আছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, পর থেকে অ্যান্ড্রয়েড ফোন চালায় না, অ্যান্ড্রয়েড ফোনগুলো পর থেকে চালান না, পর থেকে নেই। যারা অ্যান্ড্রয়েড ফোন চালান, যারা আমার কথাগুলো দেখতেছেন, যারা সচেতন, তারা বাকিদেরকে আপনারা বুঝান। ভাই, কর্মবিরতির ডাক অটোমেটিকলি চলে আসবে। যখন আপনি সচিবালয় ঘেরাও করে বসে থাকবেন, বাংলাদেশের সব গ্রাম পুলিশ চলে আসবেন, তখন তো কর্মবিরতি এমনিতেই হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। ইউনিয়ন পরিষদ ফাঁকাই থাকবে। আপনার ইউনিয়ন পরিষদে 10 জন আছেন, 10 জন যদি ঢাকা চলে আসেন, তাহলে তো কর্মবিরতি হয়ে গেল। আর শুধু কর্মবিরতি হলো না, কর্মবিরতি হয়তো মানে আপনি আপনার জায়গার থেকে কর্মস্থানে গেলেন না, বিরতি ঘোষণা করলেন, কিন্তু দেশের যারা কর্ণধর তারা জানলো না, তারা জানলোই না, তাদের টনক লড়লো না। আপনি একদিকে কর্মবিরতি, ঢাকা যদি সবাই চলে আসেন, 10 জন করে ঢাকা চলে আসেন, ইউনিয়ন পরিষদে না যান, পরিষদ খালি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনি দেশ যারা চালাচ্ছে, তারা যে বিল্ডিং এর মধ্যে আছে, আপনারা সকলেই সেই বিল্ডিং এর চারপাশে আছেন। কেন আছেন এই খবরটা তাদের কানে যাবে যে এত গ্রাম পুলিশ এখানে কেন আসছে। এই কারণে আসছে যে গত এত তারিখে তারা আন্দোলন করেছিল, আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের এই কথা বলে বিদায় দেওয়া হয়েছিল, কিন্তু কথা অনুযায়ী তাদের কোনো কাজই এই 3 মাসে হয় নাই, বিদায় তারা আবারও ঢাকাতে আসছে। এখন তারা এইটা সরাসরি প্রজ্ঞাপন জারি না করলে তারা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই অর্থ মন্ত্রণালয়ের ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসবে, প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত তারা যাবে না। স্যারের কানে সরাসরি চলে যাবে। এবার স্যার সিদ্ধান্ত নেই যে কি করবে তারা, কোনটা ভালো, এটা ভালো নাকি বাড়িতে বসে বসে করবেন সেটা ভালো। তো যাই হোক ভাই, কে কি কমেন্ট করবেন এগুলো আপনাদের ব্যাপার ভাই। কারণ সবার বুঝ সমান না, সবার জ্ঞান সমান না, সবার মেধা সমান না। আবার এখানে ক্যাটাগরিও আল্লাহর দুনিয়ায়, তো যখন আল্লাহ মানুষ দিছে, কিছু কিছু মহিলা আছে দেখবেন সকালবেলা উঠে, ওইটার স্বভাব, ও সকালবেলা উঠাই এই সারা রাত স্বামীর সাথে কি হয়েছে এই কথাগুলো বলার জন্য ওই মাঠে গিয়ে দাঁড়াবে, মাঠে গিয়ে দাঁড়াবে বা বাড়ির উঠানে, একজনের বাড়ির উঠানে গিয়ে দাঁড়াবে, 4-5টা একসাথে বসবে, আর একটা ওর কাছে, ওরটা ওর কাছে, এগুলো বলবে। আবার কিছু কিছু মহিলা আছে এক জায়গার কথা শুনবে আর এক জায়গায় গিয়ে বলবে। এটা আসলে এক একজন মানুষের এক একজন ক্যাটাগরি, একটা মানুষ এক একজন স্বভাব। যার স্বভাব নেগেটিভ, সে পজিটিভের দিকে আসবেনই না। কারণ তার স্বভাবটাই হচ্ছে অন্যকে নিয়ে শুধু সমালোচনা করা। ভালো কাজ করলে সেটা নিয়েও সমালোচনা করবে। একটা নাটকের কথা মনে পড়লো, একজন দরিদ্র মানুষের ছেলে বিকম পাস করছে, মিষ্টি নিয়ে আসছে একটা ধনীর বাড়িতে। এখন ধনীর যে বউটা, মানে তার ছেলেও লেখাপড়া করে, তাকে এসে বলতেছে, "এই নেন মিষ্টি, আপা মিষ্টি নেন।" কয় কিসের মিষ্টি? কয় আমার ছেলে, দোয়া করেন, আমার ছেলে আপনাদের দোয়ায় বিকম পাস করছে। হ্যাঁ, আর ওই মহিলা উত্তর দিতেছে, "আহ, আমার পোলা 8 পাস করছে তাই কিছু বলি না, আর তোমার পোলা বিকম পাস করছে তাই মিষ্টি খাই বেড়াইছো। কম পাস করলো কে, বেশি পাস করা হলো না?" এখন আসলে যার নেগেটিভ চিন্তা ভাবনা, সে ওই বিকম পাসেরও নেগেটিভেই নেবে, পজিটিভে সে নেবে না ভাই। কারণ বিকম পাস করলো, বেশি পাস করা হলো না, তার পোলা 8 পাস করছে তাই মিষ্টি খাওয়া না সে, আর উনি বিকম পাস করছে তাতে মিষ্টি খাওয়া বেড়াইছে, বেশি পাস করা হলো না। এখন যারা নেগেটিভ কথা বলবে তাদের ভাই পজিটিভ আনতে পারবেন না। আমি কেন, আল্লাহর ফেরেস্তা নামে যদি কাজ করে, ওই যিনি নেগেটিভ মুভমেন্টের লোক, উনি ওই আল্লাহর ফেরেস্তারও ভুল ধরবে। উনি মনে হয় ফেরেস্তা, ওনার কোনো ভুল নাই। আমার ভুল আছে, আমি স্বীকার করতেছি। আপনারা এসে দায়িত্ব নেন না ভাই, আমি আপনাদের পিছনে থাকবো, সামনে থাকবো না। আজকে বেতন এই 16,000 টাকা 14,000 টাকা বেতন হইলে আপনারাও বাঁচবেন, আমি বাঁচবো, আপনারাও বাঁচবেন, প্রত্যেকেই বাঁচবেন। তাহলে কেন এত সমালোচনা? গতবারের ভুল, সেই ভুল ধরে তো বসে থাকলে হবে না। সেই ভুলটাকে, সেই হারটাকে জয়ে পরিণত করতে হবে। জয়ে পরিণত করেন না কেন? কেন আলোচনা এই পজিটিভ না করে নেগেটিভ করেন? যারা অবশ্যই শিক্ষিত, আপনি যে কমেন্ট করতেছেন তিনি শিক্ষিত, বা শিক্ষাটাকে কাজে লাগান, আপনার শিক্ষাটাকে কাজে লাগান। আপনি যদি
সেই বৃদ্ধ যারা কর্মচারী ইউনিয়ন তাদের মতো যদি আপনি কথা বলেন, তাহলে তো ভাই আমরা হেরে যাব, একটা করে লোক কমে যাবে। আমরা এখন শিক্ষিত যে পার্সন গুলো আছি, ইয়াং যে পার্সন গুলো আছি, আমাদের দায়িত্ব আমরা পর থেকেই হাজির হব, কারো কথা আমরা শুনবো না, এটা আমাদের দায়িত্ব। আর আমাদের পরে আমাদের এটা নিজের দায়িত্ব, নিজের জায়গা থেকে আমরা শিক্ষিত ইয়াং জেনারেশন যারা আছি পর থেকেই আসবো। এবং আরেকটা দায়িত্ব হলো আমি বৃদ্ধ এক কাকাকে বুঝিয়ে তাকে সাথে নিয়ে আসব। তাহলে আমরা যদি পর থেকেই আরেকজন করে বুঝাই, আপনি নিজে বুঝতেছেন, নিজে দেখতেছেন, পর থেকেই আরেকজন করে বুঝাই, তাইলেই তো হয়ে যাবে। 530টা থানা আছে আমাদের। 530টা থানাতে 530 জন ব্যক্তি যদি বুঝদার থাকেন, 530 জন ব্যক্তিতে যদি আরো 530 জন ব্যক্তিকে বোঝান, তাহলে তো 2 গুণ হয়ে গেলেন। শিক্ষিত ব্যক্তি আছেন আপনারা অর্ধেক না ধরি, 5,000ই ধরি। এখন 5,000 শিক্ষিত ব্যক্তি আপনারা যদি আরো 5,000 ব্যক্তিকে বুঝিয়ে সাথে নিয়ে আসেন, যে আমি তো যাবই, আরো 5,000কে বুঝিয়ে সাথে নিয়ে আসবো, তাহলে 10,000 হয়ে যাবেন। এভাবেই এগোতে হবে। যাই হোক ভাই, অনেক কথা হলো, রাত্রি হলো, এখনো খাবার খাইনি। কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং প্রস্তুতি নেন যে যে 16-17 দিন 18 দিন হাতে আছে, অর্থেরও প্রয়োজন আছে ঢাকা আসতে গেলে। অর্থনৈতিকভাবে অর্থটা জোগাড় করেন এবং সকলকে উৎসাহ দেন, বুঝান। আপনিও লাইভ করেন আপনার আইডি থেকে, আপনিও একটু পোস্ট করেন আপনার আইডি থেকে। আপনার যে 5,000 বন্ধু আছে তারা জানতে পারবে, কারণ আমার সাথে সকলেই নেই। আপনার সাথে যারা আছে হয়তো বা তারা আমার সাথে নাই। আপনিও যখন পোস্ট করবেন চলো চলো 8 তারিখ ঢাকা চলো, তখন আপনার পোস্ট দেখে আরো অন্যান্য গ্রাম পুলিশ যারা আপনার আইডিতে আছে তারা জানতে পারলো। পর থেকে যার যার জায়গা থেকে আপনারা পোস্টগুলো করেন, আমার যে পোস্টগুলো আছে এগুলো একটু শেয়ার করেন, যদি সঠিক মনে হয় আপনাদের শেয়ার করেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।